শ্যামপুরের কন্যা লোপামুদ্রা জানা। গ্রামীণ হাওড়ার একেবারে শেষ প্রান্ত শ্যামপুর, আর সেই শ্যামপুরের কোটরা গ্রামের কন্যা লোপামুদ্রা জানা সর্বভারতীয় নেট পরীক্ষায় বাংলা সহ দেশের মধ্যে প্রথম। কঠিন অধ্যবসায় ও মেধার সাহায্যে সমস্ত প্রতিবন্ধকতা জয় করে লক্ষ্যের এভারেস্ট যে জয় করা যায় তা প্রমাণ করলেন গ্রামীণ হাওড়ার শ্যামপুরের কন্যা লোপামুদ্রা জানা। বাধা পেরিয়ে সর্বভারতীয় নেট পরীক্ষায় দারুণ ফল শ্যামপুরের কোটরা গ্রামের তরুণী লোপামুদ্রা জানা। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষায় বাংলা বিষয়ে ৩,১৮৩ পরীক্ষার্থীর মধ্যে প্রথম শ্যামপুরের এই তরুণী। লোপামুদ্রার তাক লাগানো এমন সাফল্যে খুশি পরিবার থেকে শ্যামপুর সহ গোটা দেশ। লোপামুদ্রার বাবা কমলকান্তি জানা পেশায় শিক্ষক ও চিত্রশিল্পী, মা ডক্টর সঞ্চিতা তরফদার জানা পেশায় স্কুল শিক্ষিকা। কমলকান্তি জানা ও সঞ্চিতা জানার একমাত্র কন্যা লোপামুদ্রা। ছোট থেকেই পড়াশোনায় মেধাবী ছাত্রী হিসাবেই এলাকায় পরিচিত ছিল এই লোপামুদ্রা। গ্রামের প্রাথমিক স্কুলে পাঠ শেষ করে পড়াশোনার জন্য ভর্তি হন শ্রীকল ও রাধাপুর হাই স্কুলে, আর সেখান থেকেই দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। পড়াশোনা শেষের পর উচ্চশিক্ষা গ্রহণের জন্য কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্বর্ণ পদক নিয়ে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। পরপর দুবার নেটে জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা JRF পাওয়া না হলেও হতাশ হয়ে পড়েনি লোপা, আর থার্ড টাইমে এসেই একেবারে কিস্তিমাত। হাওড়া দর্পণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লোপামুদ্রা জানান, প্রথম দিনেই আসেনি আশানুরূপ সাফল্য না আসায় অবশ্য ভেঙে পড়িনি আমি, বরং সেদিন সংকল্প নিয়েছিলাম আমাকে পারতেই হবে। লোপামুদ্রার আরও সংযোজন, তার এই সাফল্যের পিছনে অবদান তার পরিবারের ও শিক্ষক গৌরাঙ্গ মাঝির। বাবা শিক্ষক ও শিল্পী হওয়ায় শৈশব থেকেই বাংলা বিষয়ের প্রতি ছিল টান। সেদিনের নেওয়া সংকল্পের ও বাবা মার অবদানের জন্যই ধরা দিল এই সাফল্য। আগামী দিনে রবীন্দ্র সাহিত্যে গবেষণা ও পরবর্তীতে অধ্যাপনার সাথে পথ চলতে চান লোপামুদ্রা। মেয়ের অসামান্য কীর্তিতে বাবা ও মায়ের চোখে আনন্দের জল। আমি 2022 সালে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে গ্র্যাজুয়েশন পাশ করি, এবং গ্র্যাজুয়েশনেও আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ড মেডেল পাই। তো সেন্ট জেভিয়ার্স কলেজের কাছে প্রথমেই আমার ঋণ স্বীকার করার আছে, কারণ আমি মনে করি যে আমার বাংলার ভিত তৈরি করে দিয়েছিল সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক অধ্যাপিকারা মানে এমনভাবে প্রত্যেক ছাত্রছাত্রীকে এমনভাবেই পড়িয়েছেন বা এমনভাবেই সবসময় অভিভাবকের মতন পাশে থেকেছেন যে সেন্ট জেভিয়ার্স কলেজ আমার জীবনে অনেকটা জায়গা জুড়ে। গ্র্যাজুয়েশনের পরে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, এবং মাস্টার্সের ফার্স্ট ইয়ার থেকেই আমার নেট দেব, গবেষণা করব, পরবর্তীকালে অধ্যাপনা করব, এরকম ইচ্ছা আমার মাস্টার্সের ফার্স্ট ইয়ার থেকেই ছিল। তো মাস্টার্সের ফার্স্ট ইয়ারের শেষের দিক থেকেই আমি নেটের প্রস্তুতি নিতে শুরু করি, এবং মাস্টার্সের সঙ্গে সঙ্গেই নেটের প্রস্তুতি চলতে থাকে। কিন্তু সেইভাবে যে খুব জোর কদমে তখন শুরু থেকে প্রস্তুতি নিচ্ছিলাম এমনটা নয়। বিগত এক বছর 2024 থেকে আমি মূলত নেটের প্রস্তুতিটা নেওয়া শুরু করি, এবং আমি একটি কোচিংয়ে ভর্তি হই, পাথ টু JRF গৌরাঙ্গ মাঝির কাছে। এবং এই এক বছর এই ইনস্টিটিউশনের আন্ডারে আমি কোচিং নিই এবং নেটের পড়াশোনাটা করি। তো প্রথম দুবার নেট পরীক্ষাতে আমি শুধুমাত্র LS কোয়ালিফাই করি, আমি JRF পাই না। তো সেদিক থেকে কি মন ভেঙে গেছিল, বা সেই সময় মনে হয়েছিল যে আর হয়তো আমি পারবো না? না, মন ভেঙে যায়নি, কারণ আমি JRF পাচ্ছি বা JRF পাইনি তার মানে এমনটা নয় যে আমি JRFটা কখনো পাবো না। এবং JRF-এর সিঁড়ির ক্ষেত্রে LSটাও কিছুটা তো পৌঁছানো, কিছুটা পৌঁছেছি। তো যে LS পর্যন্ত পৌঁছাতে পারে এই বিশ্বাসটা ছিল যে সে পরবর্তীকালে সে JRF পর্যন্তও পৌঁছাতে পারে। তো দুবার যখন LS পেলাম, যখন JRF পেলাম না, তখন হ্যাঁ একটু খারাপ লেগেছিল, কিন্তু আমি ভেঙে পড়িনি একেবারেই। এবং কোথায় আমার কমতি আছে, কেন আমি JRF পর্যন্ত যেতে পারিনি দুবার,
তো সেইগুলো তখন আমি বোঝার চেষ্টা করেছি এবং আমার উত্তরপত্র অ্যানালিসিস করে দেখেছি যে কোথায় কোথায় আমার ভুল আছে। তো বেশ কিছু জায়গায় আমার কমতি ছিল, আমি সমস্ত ইউনিটের বেশ কিছু জায়গা বাদ রেখেছিলাম, বা আরেকটা আমার ভুল ছিল, আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করিনি সেইভাবে। তো এই ভুলগুলো এবারে আমি শুধরে নিয়েছিলাম এবং এইবারে শুধরে পরীক্ষাটি যখন দিই তখন তো জেআরএফও পাই এবং অল ইন্ডিয়াতে র্যাঙ্ক ওয়ানও আসে আমার। তো এই এই সাফল্য আমার অবশ্যই ভীষণ ভীষণ আনন্দের। যে ছোটবেলা থেকে এই বিষয়ের প্রতি টান কেন? ছোটবেলা থেকে এই বিষয়ের প্রতি টান কেন, এতে আমার পরিবারের ভূমিকা অনেকটাই আছে। ছোটবেলাতে বাবা একজন শিল্পী আর মা বাংলার শিক্ষিকা। তো বাংলা মায়ের কাছ থেকে ছোটবেলা থেকে রূপকথা, উপকথার গল্প বই উপহার হিসাবে সবসময় আমাকে উপহার হিসাবে সবসময় ওই রূপকথা, উপকথার গল্প, ঠাকুরমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, ইউক্রেনের লোককথা, এই সমস্ত কিছুই দেওয়া হতো। আমার মেজো মামা সম্প্রতি মারা গেছেন, তো মেজো মামার বাড়িতেও মেজো মামার একটা বুক শেলফ ছিল, তো সেখানে ওই রূপকথার প্রচুর বই ছিল। মামার বাড়িতে গেলে ওই রূপকথার ওই আলমারি, বুকশেলফটা আমার মানে ভীষণ সবথেকে একটা আকর্ষণের জায়গা ছিল। তো আমি পাশে একটা সোফায় বসে ঠাই ওই ওই বইগুলোই পড়তাম। তো সাহিত্যের প্রতি ভালোবাসা বা বাংলার প্রতি ভালোবাসা ওই রূপকথা, উপকথা ওখান থেকেও এসেছে বলা যায়। বা বাবা সবসময় বাড়িতে রবীন্দ্রসঙ্গীত গাইতো, গান শেখাতো। বাবা একজন শিল্পী হওয়ার জন্য সবাইকে আঁকা শেখাতো, বা শিল্পকর্মের সাথে বাবা সবসময় শিল্প চর্চার সাথে যুক্ত ছিল। তো শিল্পী বা বাড়িতে যদি কেউ শিল্পী একেবারে তথাকথিত বাবার মতন প্রফেশনাল শিল্পী যারা নয়, তারাও কিন্তু শিল্প মনস্ক, এবং প্রফেশনাল শিল্পী না হলেও শিল্প মনস্কতা কিন্তু বাড়ির সকলের মধ্যেই আমার আছে বা ছিল। তো সেখান থেকে সাহিত্য, শিল্প এসবের প্রতি একটা ভীষণ ভালোবাসা আমার ছোটবেলা থেকেই চলে আসে। এই যে বই পড়ো পড়ো বই, বই তো জ্ঞান সিন্ধু, বই তো করে না কারোর ক্ষতি এক বিন্দু, এই কথাটি কি সামনে রেখে এগিয়ে যাওয়া? কারণ বিভিন্ন সাক্ষাৎকারে আপনি জানিয়েছেন যে কখনো যে একদিন পড়েছি বা দুদিন পড়েছি, একটা সপ্তাহ পড়েছি আর দুটো সপ্তাহ পড়িনি, সেটা কিন্তু কখনোই আপনি করেনি। সেদিক থেকে কি এই কথাটাকেই সামনে রেখে এগিয়ে চলা? অবশ্যই, অবশ্যই। পড়ার কোনো বিকল্প নেই এবং পড়াশোনা কখনো কাজে লাগে না। কোনো একটা বই যদি সিলেবাসে নাও থাকে বা কোনো একটা কিছু, কোনো কিছুই পড়াশোনা কোনো কিছুই বৃথা যায় না। মানে আমি যাই পড়ি সেটার জন্য আমার অভিজ্ঞতা সঞ্চয় হয়। আর সাহিত্য তো সমুদ্র, কতটুকুই বা আমরা সেখান থেকে তুলে আনতে পারি। ওই যেটুকু একটা মানব জীবনে যেটুকু ক্ষুদ্র প্রচেষ্টা, ক্ষুদ্র অংশ যেটুকু পাওয়া, সেটুকুই পরম পাওয়া। এই যে বলা চলে বহু প্রতিবন্ধকতা পেরিয়ে লক্ষ্যের এভারেস্ট জয় করলেন, সেদিক থেকে এর পরের লক্ষ্য আবার কি? এটা তো খুব ছোট একটা মাইলস্টোনই আমি বলতে পারি, খুব ছোট। এরপরে আমার গবেষণা করার ইচ্ছা আছে, একজন ভালো গবেষক হতে চাই এবং ভবিষ্যতে অধ্যাপনা করতে চাই, যেটা আমি যেটুকু শিখেছি বা যেটুকু শিখবো সারা জীবন ধরেই তো শেখা চলে। তো অন্যদেরকেও সেই বিদ্যা যাতে আমি দান করতে পারি, কারণ বিদ্যার চর্চা না থাকলে, বিদ্যা যদি আমি অন্য কাউকে দান না করতে পারি, সেটা তো পারে না। আমরা সবাই জানি বিদ্যা দান করলে পারে। মানে একটি ধূপের মতন নিজে পুড়ে ছাই হয়ে যাবে কিন্তু সুবাসটা ছড়িয়ে দিয়ে যাবে। অবশ্যই। সেটা যে কোনো কর্ম বা যে কোনো কর্মে বা যে কোনো প্রফেশনেই আমি মনে করি নিজে যা শিখেছি সেটা আমি অন্যকে যেন শিখিয়ে দিতে পারি, তবেই আমার শেখার সার্থকতা। এই যে বাংলা সাহিত্য, সেদিক থেকে বাংলা সাহিত্যে কোন কবিকে বা কোন লেখককে সবচেয়ে প্রিয় মনে হয়? মানে যার লেখা পড়লে হয়তো আরো বেশি বাংলা সাহিত্যর প্রতি টান বাড়ে। ছোটবেলা থেকেই এক কথায় রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কবিতা সিংহের কবিতা আমার খুব ভালো লাগে। অনেকেই আছেন এরকম, জীবনানন্দ দাশের কবিতা, অনেকেই আছেন এরকম। এই যে এখনকার দিনে বহু মানুষ বা বহু বাবা মার ইচ্ছা যে বিজ্ঞান বিভাগে ছেলে মেয়েকে পড়াশোনা করাবে, বাংলা সাহিত্য বা বাংলা ভাষাকে নিয়ে কোনো রকম চর্চা বা ইচ্ছাও নেই, সেদিক থেকে কি বার্তা দেবে তাদের উদ্দেশ্যে? সাহিত্য আর বিজ্ঞান একে অপরের পরিপূরক। বিজ্ঞানের সঙ্গে তো সাহিত্যের কোনো রকম বিবাদ নেই। আমি আমার পরিচিত এরকম বহু জ্ঞানী অধ্যাপক এবং জ্ঞানী মানুষকে দেখেছি যারা বিজ্ঞান ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন কিন্তু সাহিত্যে যাদের অগাধ জ্ঞান। এবং বাংলা পড়বো না বা সাহিত্য চর্চা করবো না, এটা কোনো কথা নেই। এগুলো খুব একটা স্টিরিওটাইপ ধারণা সমাজের, যে আমি বাংলা পড়ছি বা বাংলা মিডিয়ামে পড়ছি মানেই সেটা বোধহয় বিজ্ঞান চর্চার থেকে কম, এরকম একেবারেই না। আমি যতটুকু জানি যে বিদেশে যারা সাহিত্যের চর্চা করে তাদেরকে পণ্ডিত বলা হয়। তো সাহিত্য, আমি যদি বলি যে বাংলা কেন পড়ছি, বাংলা তো যে কোনো সাবজেক্ট পড়েই বাংলা পড়া যায়, তাহলে আলাদা করে কেন বাংলায় পড়বো? চিনি কেন, চিনি মিষ্টি লাগে, এটা তো আমরা সবাই বুঝতে পারি।
কিন্তু চিনি কেন মিষ্টি লাগে সেটা বোঝার জন্য যেমন বিজ্ঞানকে জানতে হয়, তেমন সাহিত্যের একটা গল্প আমার পড়ে ভাল লাগছে, সেটা সবার ভাল লাগে, কিন্তু গল্পটা কেন ভালো লাগছে সেটা বোঝার জন্য কিন্তু সাহিত্যকে গভীরভাবে জানতে হয়। এই যে বাংলা পড়ে নাকি কিছুই করা যায় না, এটা কি সত্যি না একেবারে মিথ্যা বলা চলে? একেবারেই এটা মিথ্যা, বাংলা পড়ে কিছু করা যায় না। যে কোনো বিষয় সেটা যেন ভালোবাসার হয়, যে কোনো বিষয়ের প্রতি যদি ভালোবাসা থেকে থাকে সেই বিষয়ের প্রতি অবশ্যই সফলতা আসবেই। সফলতাটা নিজের ওপরেই। হ্যাঁ, হতে পারে যে কোনো সাবজেক্টের স্কোপ বেশি, কোনো সাবজেক্টের স্কোপ কম, কিন্তু যে সাবজেক্টের স্কোপ কম সেখানেও তো কিছুটা স্কোপ তো আছে, সেই স্কোপে অন্য কেউ যদি সুযোগ করে নিতে পারে নিজের জন্য, তো সেই একজন কেন আমি হব না? তো আমি জীবনে ওই নেগেটিভিটিকে বা নেগেটিভ কথা, নেগেটিভ মানুষকে, এই জিনিসগুলোকে আমি জীবনে খুব একটা জায়গা দিই না। ডেইলি রুটিনের মধ্যে পড়াশোনাটা কতক্ষণ থাকতো, মানে কেউ বলেন মশারি ছেড়ে বেরোয় না 16 থেকে 17 ঘন্টা বা 8 ঘন্টা 9 ঘন্টা, তো ডেইলি রুটিনে কতক্ষণ পড়াশোনা থাকতো? গড়ে 10 ঘন্টা, 10 ঘন্টা আমি গড়ে পড়তাম। তারপরে কি হবিতে কি করা হতো, মানে গান শুনতে খুব ভালোবাসতাম, গান শুনতে ভালো লাগে, তারপরে পশু পাখি আমার খুব ভালো লাগে। গান গাইতেও তো ভালো লাগে, বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন। হ্যাঁ, গান শিখতাম আগে, এখন একটু গানের চর্চা থেকে দূরে আছি। এই যে হাওড়া জেলা, আর হাওড়া জেলার একেবারে শেষ জনপদ শ্যামপুর, একেবারে প্রান্তিক জনপদ, অনেক কিছু থেকে পিছিয়ে। সেদিক থেকে এই যে জেলার মাটি থেকে, একেবারে শেষ প্রান্তের মাটি থেকে উঠে গিয়ে আজকে দেশের দরবারে বলা চলে, তো কতটা খুশি, কতটা সাফল্য পেয়ে গর্বিত, এবং সেই যে সাফল্যের চাবিকাঠি একটা থাকে, সেই চাবিকাঠিটা যদি আমাদের সঙ্গে একটু ভাগাভাগি করে নেন। শ্যামপুর একেবারে প্রান্তিক জেলা হলেও শ্যামপুরকে আমি খুব ভালোবাসি। শ্যামপুরে বহু শিক্ষিত মানুষের বাস, এবং শ্যামপুর খুব সমৃদ্ধ একটি জায়গা আমি মনে করি। এবং বাবা মায়ের সঙ্গে ছোটবেলা থেকেই কলকাতা বা কলকাতা কেন্দ্রিক, মানে কলকাতার সঙ্গে যোগাযোগ কিন্তু আমার ছোটবেলা থেকেই ছিল। মা যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, বাবা রবীন্দ্র ভারতীতে, তো ছোটবেলাতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে বা কলেজ স্ট্রিটে খাওয়ানো, বই পড়া, এই সমস্ত কিছু ছোটবেলায় কিন্তু বাবা মায়ের সাথে আমি ঘুরেছি, গেছি। বাবা যেহেতু শিল্পী, তো বঙ্গীয় সঙ্গীত পরিষদের সাথে বাবা যুক্ত। সেই হিসাবে নন্দনে সিনেমা দেখা, নন্দনে যাওয়া, বঙ্গীয় সঙ্গীত পরিষদে যাওয়া, বাবার সাথে এগুলো ছোটোবেলা থেকে গেছি। তো কলকাতা বা শ্যামপুর, কলকাতায় থেকে পড়াশোনা করলে তবে পড়াশোনা হবে, শ্যামপুরে থেকে পড়াশোনা করলে পড়াশোনা হবে না, এরকমটা একদমই নয়। যার ইচ্ছে থাকবে, যার পরিশ্রম থাকবে এবং একাগ্রতা থাকবে, এবং তার আশেপাশের মানুষ বা তার শিক্ষক অভিভাবকরা যদি সঠিক পথটি তাকে দেখিয়ে দেন, জীবনে যদি এইটুকু মানুষের থাকে, তাহলে যেখানেই থাকুক না কেন, কোথায় থাকছে, জীবনে কি সমস্যা আছে, এটা একেবারেই বড় কথা নয়। কারণ সমস্যাহীন আমাদের কোনো, কারোর এমন নেই যে সমস্যা নেই জীবনে, সমস্যাহীন জীবন। কিন্তু আমার সমস্যা আমাকেই কাটাতে হবে, আমার সমস্যাগুলোর জন্য আমার এটা হয়নি, এগুলো একটা সময় অজুহাতেই পরিণত হয়। তো নিজের সমস্যা নিজে কাটিয়ে নিজের সাফল্য কিভাবে আনবো সেই রাস্তাও নিজেকে বের করতে হয়। তো জায়গাটা কোনো সমস্যা নয়, জায়গাটা কোনো ব্যাপারই নয়। যে সিনেমা দেখার কথা বললে, সেদিক থেকে কোন কোন সিনেমা মানে পছন্দের তালিকায় রাখা হয়? সত্যজিৎ রায়ের পরিচালনায় সমস্ত সিনেমা তো খুব ভালো লাগেই। পথের পাঁচালী তো সকলেরই ভালো লাগা সিনেমা। চারুলতা, অনেক সিনেমাই আছে, বাংলা সিনেমা আছে। আমার ক্রাইম থ্রিলার দেখতে খুব ভালো লাগে, ক্রাইম ক্রাইম থ্রিলার, সাইকো থ্রিলার খুব ভালো লাগে, ওগুলোও দেখি। সাউথের থ্রিলারগুলো খুব ভালো লাগে। এই আপনাকে যদি প্রশ্ন করা হয় যে রবীন্দ্র নাকি নজরুল, রবীন্দ্রনাথ। শক্তি চট্টোপাধ্যায় নাকি সত্যজিৎ রায়? সত্যজিৎ রায়। আধুনিক কবিতা নাকি সেই যে প্রাচীন যুগের যে কবিতা সেগুলি, এখনকার যে কাকিমণি দিদিমণি সাহিত্য যাকে অনেকে ব্যঙ্গ করে বলে থাকেন আধুনিক কবিতাকে, সেই কবিতা নাকি আগের কবিতা? আগের কবিতা। রবীন্দ্রনাথের মতন মানুষও, তিনিও তো আধুনিক কবি। আধুনিকতার শুরুও বলা যেতে পারে তাদের হাত ধরেই। তো হ্যাঁ, ওই কাকিমণি দিদিমণি কবিতা আহ, যারা লেখেন বা কিছু, তার থেকে তো অবশ্যই। গান নাকি কবিতা, কোনটাকে আগে রাখেন বা কোনটা বেশি পছন্দের? কবিতাতে যা আছে তার সব কিছুই গানে আছে, কিন্তু গানে যে জিনিসটা আছে সেটা হলো সুর, যেটা কবিতায় নেই। তো যে কবিতার শব্দের মানে বোঝে না, সেও কিন্তু সুর ভালোবাসে।
এ সুর শুনে কিন্তু মুগ্ধ হয়, তো গান অবশ্যই। পরাণে বাজে বাঁশি, নয়নে বহে ধারা, দুঃখের মাধুরীতে করিল দিশাহারা, সকলে নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, মন সরে না যেতে, ফেলিলে কি দায়, কাঁদালে তুমি মোরে, ভালোবাসারি ঘায়ে, কাঁদালে তুমি মোরে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে। কবি জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম, ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম, তোমার জন্যে নতুন করে লিখব তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্যে লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? পরীক্ষায় একেবারে বড়সড় সাফল্য, বাংলা সহ বলা চলে যে দেশেও সম্ভবত প্রথম। কতটা গর্বিত, কতটা আনন্দিত তার জেঠু হতে পেরে? আমি গর্বিত বলে বোঝানো যাবে না, অন্তর থেকে যে হারবে আমি গর্বিত। আমার এই এটা শুনে, ওর সাফল্যটা শুনে, হ্যাঁ, আমি সত্যি সারা রাত আমার মানে মানে কীভাবে যে আমি আপ্লুত হয়েছি আমি চিন্তা করতে পারি না। হ্যাঁ, সেই জন্য আমি আজকে ওর ডাকে আমি ছুটে এসেছি। এই যে ছোটবেলা থেকে ওকে দেখছেন, হ্যাঁ, আজকে এত বড়, হ্যাঁ, মানে অনেকটা বেশ সময়ের সাথে সাথে বেড়ে উঠেছে, তার সাথে সাথে বড় জায়গাতেও সে পৌঁছেছে। কি বলবেন এই নিয়ে? ও আরও বড় হোক জীবনে, হ্যাঁ, ও সাফল্য হোক, তাতে আমার, হ্যাঁ, আমার আমি আমি গর্বিত। হ্যাঁ, আমার ভাই, আমার বৌমা, মানে বাবা মা সবাই গর্বিত, আমার বংশও গর্বিত। হ্যাঁ, মানে এইরকম একজন কন্যাকে পেয়ে আপনারা গর্বিত? অবশ্যই। এই যে অনেক সময় বলা হয় যে কন্যা মানে খুশি হয় না পরিবার, পুত্র সন্তান চাই, সেদিক থেকে যে কন্যা সন্তান, কিন্তু দেশের মানে গোটা দেশের কাছেও সে উজ্জ্বল মুখ হয়ে উঠলো। এই তো তার প্রমাণ এখানেই, কন্যা সন্তান যে একজন পুত্র সন্তানের থেকেও বড়, তার প্রমাণ তো আপনারা পেলেন। হ্যাঁ, এর থেকে বড় আর কি আছে? হ্যাঁ, আপনার নাম? আমার নাম হিমাংশু শেখর জানা।